গল্প বলি এসো। সকলে নিশ্চয়ই ভালো আছো? তাহলে আজ শুনে নাও, আমি সুভাষ বলছি গ্রন্থের 18তম পর্বের পাঠ। যদি তোমাদের ভালো লাগে আমার গল্প পাঠ শুনতে, তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তাহলে শুরু করি। আমি সুভাষ বলছি, আজ 18তম পর্ব। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন কলকাতা কর্পোরেশন। সরকারি ভ্রুকুটি উপেক্ষা করেই তারা এক প্রস্তাব পাশ করলেন দীনেশ গুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। দীনেশ গুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কর্পোরেশনের সভা স্থগিত। স্বীয় আদর্শের অনুসরণে জীবন উৎসর্গকারী দীনেশচন্দ্র গুপ্তের ফাঁসিতে দুঃখ প্রকাশ করিয়া গতকল্য বুধবার কলিকাতা কর্পোরেশনের একটি প্রস্তাব গৃহীত হইয়াছে এবং তাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ কর্পোরেশনের সভা আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত রহিয়াছে। প্রস্তাবটি সম্পর্কে মেয়র ডাক্তার বিধান রায় বলেন, হাইকোর্টের বিচারপতি মিস্টার বাকল্যান্ড রায়ে বলিয়াছেন যে তাঁর মতে এই যুবক আত্মস্বার্থ বা প্রতিহিংসা চরিতার্থ করিবার জন্য এই কার্য করে নাই। প্রকৃতপক্ষে বিচারপতি বাকল্যান্ড ইতিহাসের রায়ই লিখিয়াছেন। ইতিহাসে আমরা এমন অনেক কাহিনী পাঠ করিয়াছি, যাহারা এক সময় এরূপ কার্যের জন্য দণ্ডিত হয়, পরবর্তীকালে তাহারাই আত্মোৎসর্গকারী বীর বলিয়া পূজা পায়। সুতরাং এই যুবক তাহার আদর্শের অনুসরণে যে অবিচলিত সাহস দেখাইয়াছে, আসুন আমরা সকলে তৎপ্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। সকলে দণ্ডায়মান হইয়া প্রস্তাবটি গ্রহণ করেন। একই দৃষ্টান্ত দেখালেন হাওড়া মিউনিসিপ্যালিটি। অত্যন্ত মর্মস্পর্শী একটি রচনা প্রকাশিত হল আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলমে। তাতে বলা হল, 20 বছরের বালক দীনেশ ফাঁসি কাষ্ঠে প্রাণ দিল। কৌতূহলী বালক যেমন নূতন খেলনা ব্যগ্র বাহু বাড়াইয়া গ্রহণ করিতে লালায়িত হয়, অসীম রহস্যময় মৃত্যুর সহিত মুখোমুখি দাঁড়াইতে তাহার তেমনি স্বাদ হইয়াছিল। মাতা পিতা স্নেহশীলা ভাতৃজায়া সকলকে সে এই বলিয়া প্রবোধ দিতে চেষ্টা করিয়াছে, মৃত্যু ভয়ঙ্কর নহে, সে মরণমালা। মরণমালা গলায় পড়িয়া মরণজয়ী জীবনের জয়োল্লাসে চলিয়া গেল। অনেকে মনে করিয়াছিল অন্তত প্রাণ ভিক্ষা দিয়া গভর্নমেন্ট জনমতের প্রতি কথঞ্চিত শ্রদ্ধা প্রদর্শন করিবেন। হাইকোর্টের বিচারপতি বাকল্যান্ডের মন্তব্যে এই আশা দৃঢ় হইয়াছিল, কিন্তু চরম দণ্ডের অন্যথা করিতে গভর্নমেন্ট স্বীকৃত হইলেন না। অসহায় জাতি, তদপেক্ষা নিরুপায় মাতার অশ্রুসিক্ত আবেদন ব্যর্থ হইল। দীনেশ বাঁচিল না, তাহাকে মৃত্যুর গ্রাস হইতে রক্ষা করা গেল না। খেদ ক্ষীণ নৈরাশ্যের দীর্ঘশ্বাস একটা জাতির পঞ্জর পিঞ্জর কাঁপাইয়া শূন্যে মিলাইয়া গেল। কম্পিত অধরষ্ঠে কি কথা মৌন রহিয়া গেল, বোঝা গেল না। কেহ কি বুঝিবে? এবার মেদিনীপুরের পালা। তাদের এক কথা, আমরা প্রতিশোধ নেব। অলিন্দ যুদ্ধের বীর সেনানী দীনেশ গুপ্তকে মৃত্যুদণ্ডাজ্ঞা দেবার চরম প্রতিশোধ আমরা নেব। প্রতিশোধ তারা সত্যিই নিয়েছিল মল্লিকা। শাসকদের বুকের রক্তে গোটা মেদিনীপুরটাকেই বুঝি সেদিন তারা লালে লাল করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু তারা দীনেশের ফাঁসি পর্যন্ত আর অপেক্ষা করতে পারেনি। তার আগেই তারা দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়েছিল বৈশাখী ঝড়ের মতো। প্রথম টার্গেট পেডি, ব্রিটিশ দম্ভের কুখ্যাত প্রতীক জেলাশাসক জেমস পেডি। কি করেনি সেদিন এই জেমস পেডি? আইন অমান্য আন্দোলনে ধৃত পুরুষদের বেত্রাঘাতে জর্জরিত করা, মেয়েদের উলঙ্গ করে থুথু দেওয়া,
যখন তখন জেলে ঢুকে বন্দীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা, কি করতে সে বাকি রেখেছিল? সেদিনের সেই পৈশাচিক অত্যাচারের কাহিনী শুনলে আজও বোধহয় তোমরা ঘৃণায় শিউরে উঠবে। জানি এ কথা বিশ্বাস করতে তোমার মনে কিছুটা সংশয় জেগেছে, কারণ ইতিহাসে পড়েছ যে ইংরেজ বীরের জাত, তদুপরি নারীর সম্মান রাখতে তাদের জুড়ি নেই। আরও পড়েছ যে বুড়িবালামের তীরে নিহত বিপ্লবী বীর বাঘা যতীনকে টুপি খুলে শ্রদ্ধা নিবেদন করেছিল স্বয়ং পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। সুতরাং ইংরেজ বীরের জাত না হয়ে যায় না। স্রেফ ভণ্ডামি মল্লিকা, স্রেফ ভণ্ডামি। ইংরেজ আর কিছু না জানলেও পাবলিসিটির ভরংটুকু বেশ ভালো করেই জানে। তাই ক্ষুব্ধ দেশবাসীর কাছ থেকে বাহবা নেবার জন্য সেদিন এই শোটুকু দেখানো তার প্রয়োজন ছিল। নইলে যে চার্লস টেগার্ট সেদিন টুপি খুলে নিহত বাঘা যতীনকে শ্রদ্ধা জানিয়েছিল, সেই আবার চট্টগ্রামের বীর বিপ্লবীদের আশ্রয় দেবার অপরাধে শ্রদ্ধেয়া সুহাসিনী গাঙ্গুলিকে ক্রমাগত চর মেরে 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 জখম করেছিল। এই জ্বলন্ত সত্যকে তো অস্বীকার করার উপায় নেই। আরও প্রমাণ, বাংলাদেশের প্রথম মহিলা স্টেট প্রিজনার ননিবালা দেবী। স্বীকারোক্তি আদায়ের জন্য সেদিন সুসভ্য ইংরেজ সরকারের পুলিশ এই নিষ্ঠাবতী বিধবা মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্রা করে তার দেহের অভ্যন্তরে লঙ্কা বাটা ঢুকিয়ে দিয়েছিল। অপরাধ, অপরাধ মারাত্মক। বিপ্লবী রামচন্দ্র মজুমদার হঠাৎ গ্রেপ্তার হয়ে গেছেন, কিন্তু তার রিভলভারটা কোথায়? তিনি লুকিয়ে রেখে গেছেন রিভলভারটাকে। ওটা যে এক্ষুনি চাই। অসাধ্য সাধন করলেন ননিবালা দেবী। রামবাবুর স্ত্রী সেজে সোজা তিনি জেলে গিয়ে দেখা করলেন তার সঙ্গে। এক ফাঁকে সবকিছু জেনে নিয়ে তারপরেই তিনি রিভলভারটা তুলে দিলেন তার সহকর্মীদের হাতে। অবশেষে একদিন ধরা পড়লেন ননিবালা দেবী। তারপরই শুরু হলো ওই অকথ্য নির্যাতন। এবার তুমিই বলো যে পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এ ধরনের পাশবিকতার কোনো নজির আছে কি? যে দক্ষিণ আফ্রিকা, পর্তুগিজ বা রোডেশিয়া সরকারের বিরুদ্ধে তোমাদের কণ্ঠ প্রতি মুহূর্তে সোচ্চার হয়ে ওঠে, তাদের পক্ষেও কোনোদিন এতখানি কুৎসিত নির্যাতন সম্ভব হয়েছে কি? ইংরেজের পক্ষে কিন্তু সম্ভব হয়েছিল, বীরের জাত কিনা। যাক, পেডির কথাতেই ফিরে যায়। অত্যাচারে, উৎপীড়নে, আঘাতে, অপমানে গোটা জেলাটাকে শ্মশানে পরিণত করেই কিন্তু থামল না পেডি। সেই সঙ্গে শোনা গেল তার সদম্ভ চ্যালেঞ্জ, মেদিনীপুরকে এমন শিক্ষা দেব যা সে কোনোদিনই ভুলতে পারবে না। বটে, সঙ্গে সঙ্গে গর্জে উঠল দীনেশের নিজের হাতে গড়া বিভির মেদিনীপুর শাখার বিপ্লবী তরুণ বৃন্দ। আমাদের শিক্ষা দেবে? দেখা যাক কে কাকে শিক্ষা দেয়, রইল চ্যালেঞ্জ। সারা বাংলা, সারা ভারত, সারা বিশ্ব এবার তাকিয়ে দেখুক যে আমরা মেদিনীপুরের ছেলেরা আমাদের দীনেশদার প্রতি চরম দণ্ডাদেশের প্রতিশোধ নিতে পারি কিনা। তাকিয়ে দেখুক যে আমরা গুরু প্রণামী দিতে জানি কিনা। হিসেব আমাদের অত্যন্ত সোজা, লাইফ ফর লাইফ, ব্লাড ফর ব্লাড। এছাড়া অন্য কোনো হিসেব আমাদের জানা নেই। লাইফ ফর লাইফ। প্রমাণ মিলল 1931 সালের 7ই এপ্রিল, দীনেশের ফাঁসির 3 মাস আগেই। সেদিন পেডি এসেছে মেদিনীপুর জেলা স্কুলে একটি শিক্ষা প্রদর্শনীর আমন্ত্রণে। সন্ধ্যা উতরে গেছে। পেডি একটার পর একটা ছবি দেখে চলেছে হ্যারিকেনের স্তিমিত আলোকে, সঙ্গে আরো 2জন পদস্থ রাজপুরুষ। হঠাৎ গুলির শব্দ, দ্রাম 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 দ্রাম, পরপর 6 বার। শুরু হলো হইচই, চেঁচামেচি আর চিৎকার। আশ্চর্য,
এত সশস্ত্র প্রহরী, এত লোকজন, তার মধ্যে কিনা এই কাণ্ড! ধর, শিগগির ধর ওদের। কাকে ধরবে? কোথায় কে? আশ্চর্য, কেউ নেই। কাজ শেষ করে কখন যে মেদিনীপুরের দুই দুর্ধর্ষ তরুণ, বিমল দাশগুপ্ত আর জ্যোতিজীবন ঘোষ, দিব্যি হাওয়ায় মিশে গেলেন, কেউ তা টেরই পেল না। পরদিনই সে খবর বেশ বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে গুলি, স্কুল গৃহের মধ্যে মিস্টার পেডি আহত। মেদিনীপুর, ৭ই এপ্রিল। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডি সিআইইর উপর অদ্য মেদিনীপুর স্কুল ভবনের মধ্যে ৬ বার গুলি নিক্ষিপ্ত হয়। মিস্টার পেডি শিকার হইতে অদ্য সন্ধ্যাকালে শহরে প্রত্যাবর্তন করেন। তিনি সন্ধ্যা ৭ ঘটিকার সময় শিক্ষা প্রদর্শনী পরিদর্শনের জন্য স্থানীয় স্কুল ভবনে গমন করেন। ওই সময়ে প্রদর্শনী ঘরের মধ্যে তাহার উপর গুলি বর্ষিত হয়। ৩টি গুলি তাহার পৃষ্ঠদেশে বিদ্ধ হয়, ২টি গুলি তাহার বাহুতে বিদ্ধ হইয়াছে, ১টি গুলি তাহার তলপেট ভেদ করিয়া গিয়াছে। আনন্দবাজার, ৮ই এপ্রিল ১৯৩১। এই খবর ৮ই এপ্রিলের। এবার শোনো তার পরদিন, অর্থাৎ ৯ই এপ্রিলের খবর। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার পেডির মৃত্যু। মেদিনীপুর, ৮ই এপ্রিল। জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডি অদ্য অপরাহ্নকাল ৫টা ১০ সময় মৃত্যুমুখে পতিত হইয়াছেন। গতকাল সন্ধ্যাকালে তিনি গুলির আঘাতে জখম হন। অদ্য দ্বিপ্রহরের পূর্বে তাহাকে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। তাহার ফলে আরও ২টি গুলি বাহির করা হয়, কিন্তু অপরাহ্নকালে তাহার অবস্থা অত্যন্ত সংকটজনক হইয়া উঠে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। এতদ সম্পর্কে কয়েকটি বাড়িতে খানাতল্লাশি করা হইয়াছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হইয়াছে। আনন্দবাজার, ৯ই এপ্রিল ১৯৩১। জ্যোতিজীবন ও বিমল দাশগুপ্ত দুজনেই তখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। তবে বেশি দিন নয়। তদন্তের ফলে যথাসময়েই একদিন বিমল দাশগুপ্তের নামটা পৌঁছে গেল পুলিশের কানে। কী করে তা সম্ভব হলো? সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। বিমলদা সাহেবকে মারিয়াছে। পেডি সাহেবের হত্যাকাণ্ড সম্বন্ধে গোয়েন্দা বিভাগ একটি গুরুতর সন্ধানের খোঁজ পাইয়াছে। কলেজিয়েট স্কুলের নিকটস্থ এক বাড়ির এক পরিচারিকার এক অল্প বয়স্ক পুত্র নাকি স্থানীয় লোকদিগকে বলিয়াছে যে বিমলদা সাহেবকে মারিয়া পলাইয়া গিয়াছে। এই যুবকের সন্ধান অজ্ঞাত। খানাতল্লাশিতে অপরাধজনক কিছু পাওয়া যায় নাই। বিমল দাশগুপ্তের পিতার নাম অক্ষয় কুমার দাশগুপ্ত। তাহার বাড়ি বরিশাল। তিনি গত ৩০ বৎসর যাবৎ এখানে কবিরাজি করিতেছেন। আনন্দবাজার, ২৩শে এপ্রিল ১৯৩১। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, বিমলদা, বিমলদা, বিমল দাশগুপ্ত। কবিরাজ অক্ষয় কুমার দাশগুপ্তের ছেলে বিমল দাশগুপ্ত ওরফে মাখন। ধরো এবার বিমল দাশগুপ্তকে, যে করে হোক তার শির চায়। কিন্তু কোথায় বিমল দাশগুপ্ত? শহরের সুপরিচিত রঘু গয়লার সঙ্গে তার ছেলে সেজে ততক্ষণে তিনি কলকাতা গিয়ে নানা জায়গা ঘুরে পৌঁছে গিয়েছেন মেটিয়া বুরুজের সেই রাজেন গুহর বাড়িতে, যেখানে রাইটার্স বিল্ডিং অভিযানের বীর অধিনায়ক বিনয় বোস তার জীবনের শেষ কটি দিন কাটিয়েছিলেন পরম আনন্দে। পিতার স্নেহ ও মায়ের আদর সংসারে আর যার কপালেই থাক না কেন, বিপ্লবীদের জন্য নয়, বিশেষ করে ফাঁসির রজ্জু যাদের জন্য অপেক্ষা করে সেসব পলাতক বিপ্লবীদের জন্য তো নয়ই। সে সাহসী বা কোথায়? সেদিক থেকে অন্তরের ঐশ্বর্যময়ী সরজু দেবী ও রাজেন বাবু ছিলেন একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম।
অগ্নিযুগের কত ঘরছাড়া পলাতক বিপ্লবী যে সেদিন তাঁদের স্নেহচ্ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, তার বোধহয় কোনো গুণাগুন্তি ছিল না। যাক, আগের কথায় ফিরে যাই। বিমল দাশগুপ্ত নামটা তুমি ভালো করে লক্ষ্য করো মল্লিকা, নইলে পরে কিন্তু তোমাকে এ নিয়ে অনেকখানি বিভ্রান্ত হতে হবে। কারণ এই বিমল দাশগুপ্ত নামটি নিয়ে অনেক মজারই সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে। প্রথমে লুম্যান, তারপর সিম্পসন, সবশেষে পেডি। এখানেই কি শেষ? মোটেই না। সর্বনাশের খেলার এই তো সবে শুরু। এর শেষটাও দেখে নিতে হবে যে। কিন্তু এবার কার পালা? কাকে ধরা যায় এবার? নির্দেশ এলো প্রেসিডেন্সি জেলের অভ্যন্তর থেকে, গার্লিককে ধরো। ওই তো সেদিন দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দিয়েছিল। এর আগেও সে এমনি আদেশ দিয়েছিল চট্টগ্রাম যুব বিদ্রোহের একনিষ্ঠ কর্মী রামকৃষ্ণ বিশ্বাসের বেলায়। সুতরাং ওকে ছেড়ো না, কিছুতেই যেন ও রেহাই না পায় তোমাদের হাত থেকে। সত্যিই রেহাই পেলেন না। 1931 সাল 27 জুলাই, দীনেশ গুপ্তের ফাঁসির ঠিক 20 দিন পরের কথা। আলিপুর ডিস্ট্রিক্ট ও সেশন জজ মিস্টার আর আর গার্লিক, আইসিএস এর আদালত। চারদিকে সশস্ত্র প্রহরী। প্রহরী অবশ্য বরাবরই ছিল, তবে সম্প্রতি তা আরো বাড়ানো হয়েছে। কারণ ইতিমধ্যে গার্লিক বেশ কয়েকখানি ভীতিজ্ঞাপক চিঠি পেয়েছেন বিপ্লবীদের তরফ থেকে। তাতে স্পষ্টই জানানো হয়েছে যে মৃত্যু তাঁর আসন্ন, তারই জন্য এই অতিরিক্ত সতর্কতা। আদালতের কাজ চলছে। বিচারকের আসনে বসে গার্লিক কি একটা মামলার তিনি শুনানি শুনছেন মন দিয়ে। হঠাৎ মাথার উপর আকাশটা ভেঙে পড়ল শব্দ করে। সঙ্গে সঙ্গে তার উন্নত মাথাটা লুটিয়ে পড়ল টেবিলের ওপর। ঝাঁপিয়ে পড়ল তৎপর প্রহরীর দল। ঝাঁপিয়ে পড়ল সার্জেন্ট, কনস্টেবল ও গোয়েন্দা বিভাগের একজন দারোগা। আগুন ছুটল উভয় পক্ষ থেকেই। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। গোটা আদালত জুড়ে হুলস্থুল কাণ্ড। চারদিকে ছুটোছুটি, দাপাদাপি আর চিৎকার। এই চরম বিশৃঙ্খলার মধ্যে কে শত্রু আর কে যে মিত্র বোঝাও মুশকিল। তবু তারই মধ্যে দেখা গেল একজন সশস্ত্র প্রহরী ধূলিসজ্জা নিয়েছে। সংখ্যাধিক্যের বিরুদ্ধে একক সংগ্রামে ক্রমশ কোণঠাসা হয়ে পড়লেন মুক্তি সৈনিক। ফলে শেষ পর্যন্ত গুলি ছেড়ে শুরু হলো ধস্তাধস্তি। চারিদিকে পুলিশের বেড়াজাল। কোনো রকমেই তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবু তিনি শাসকদের হাতে আত্মসমর্পণ করতে রাজি নন। শেষ পর্যন্ত মুখে পুরে দিলেন সায়ানাইড বিষের পুরিয়া। তারপরই আস্তে আস্তে ঢলে পড়লেন শক্ত মাটির বুকে। মৃত্যুর পরে তার পকেটে কি পাওয়া গিয়েছিল জানো? পাওয়া গিয়েছিল ছোট্ট একটি চিঠি। তাতে লেখা ছিল, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে অবিচারে ফাঁসি দেবার পুরস্কার লও। ইতি। মল্লিকা, ইতির পরে নামটা কি ছিল জানো? বিমল দাশগুপ্ত। পেডি হত্যাকারী সেই বিমল দাশগুপ্ত। এবার বুঝেছ কেন আমি তোমাকে বিমল দাশগুপ্তর নামটি বিশেষভাবে মনে রাখতে বলেছিলাম? কিন্তু সত্যিই কি ইনি বিমল দাশগুপ্ত? মোটেই না। মৃতদেহ দেখে বিমলের বাবা, মা, দাদা সবাই রায় দিলেন এক বাক্যে, ইনি বিমল দাশগুপ্ত নন। এর পরিচয় তাদের অজ্ঞাত। পুলিশ বিভ্রান্ত। তাই তো, তাহলে ইনি কে? কি এর পরিচয়? অবশেষে এক নাগাড়ে 4 মাস ধরে বিজ্ঞাপন দেওয়া হলো বিভিন্ন সংবাদপত্রের পাতায়। সব বৃথা। হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা সম্ভব হলো না পুলিশের পক্ষে। রহস্য যেমন ছিল তেমনিই রয়ে গেল। তাহলে ইনি কে? দেশ ও জাতির প্রয়োজনে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে কেন তার এই নিরাসক্ত আত্মবিলুপ্তি? কি তার নাম? নাম
কানাই ভট্টাচার্য, বিপ্লবী নেতা সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া কর্মী, মৃত্যুঞ্জয়ী শহীদ কানাই ভট্টাচার্য। সাতকড়ি বাবুই তাকে এ কাজে পাঠিয়েছিলেন জেলের অভ্যন্তর থেকে নির্দেশ দিয়ে। কিন্তু কেন? কানাই ভট্টাচার্যের পকেটে কেন বিমল দাশগুপ্ত নামাঙ্কিত চিঠি? কি এর কারণ? এর কোনো প্রয়োজন ছিল কি? ছিল বৈকি। এর একমাত্র উদ্দেশ্য ছিল বিমল দাশগুপ্তকে পুলিশের হাত থেকে রক্ষা করা। বিমল দাশগুপ্ত পলাতক, পুলিশ তাঁর জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার তারা জানুক যে বিমল দাশগুপ্ত আর বেঁচে নেই, তাঁর প্রতি লক্ষ্য রাখা এখন নিরর্থক। আসল বিমল দাশগুপ্ত তাহলে কোথায় গেলেন? ব্যস্ত হইও না, যথা সময়ে তুমি আবার তার দেখা পাবে। লোম্যান, সিমসন, পেডি আগেই গিয়েছে, এবার গেলেন গার্লিক। এসব দেখে শুনে সেদিন কি ব্রিটিশ সিংহ চুপ করে বসেছিল? মোটেই না। একটার পর একটা আঘাতে ক্রমশই তারা হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠেছিল। বিশেষ করে গার্লিক হত্যার পরে তাদের সেই আক্রোশ যেন সহসা শত ধারায় ফেটে পড়ল মেদিনীপুরের বুকে। মেদিনীপুর জেলার খড়গপুর থেকে মাত্র মাইল দুয়েক দূরে অবস্থিত হিজলি বন্দি নিবাস। প্রায় 100-2 মতো রাজবন্দীকে সেখানে আটক করে রাখা হয়েছিল বিনা বিচারে। সেদিন ছিল 16ই সেপ্টেম্বর 1931 সাল। রাত তখন প্রায় 8:30। বন্দীরা কেউ কেউ খাওয়া দাওয়া সারছেন, কেউ বা গল্প গুজব করছেন, আবার কেউ বা শুয়ে পড়েছেন এরই মধ্যে। ঠিক তখনই ভারপ্রাপ্ত ইংরেজ অফিসার তার হিংস্র প্রহরী দলকে লেলিয়ে দিল বন্দীদের বিরুদ্ধে। এই সুযোগ, ওরা এখন অপ্রস্তুত, এই সময়ে যা পারো করে নাও। শুরু হলো নারকীয় হত্যাকাণ্ড। শুরু হলো একতরফা নির্মম আক্রমণ। ডাইনে বাঁয়ে যেদিকে ইচ্ছা গুলি চালাও, কাউকে রেহাই দিও না। সেদিন গার্লিকের হত্যাকাণ্ডের খবর শুনে ওরা উল্লাসে ফেটে পড়েছিল। আজ তার শোধ তুলে নাও। সত্যিই সেদিন ওরা শোধ তুলে নিল মল্লিকা। ফলে গুলির আঘাতে নিহত হলেন বন্দী তারকেশ্বর সেনগুপ্ত ও বাপ মায়ের একমাত্র আদরের দুলাল সুভাষের সহপাঠী বন্ধু সন্তোষ মিত্র। আর আহত হলেন 100-এর চাইতেও বেশি। গোবিন্দপদ দত্ত তাদের অন্যতম। তার পুরো হাতটাই কেটে বাদ দিতে হলো অপারেশন করে। খবর শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সারা বিশ্ববাসী। কোন সভ্য গভর্নমেন্টের জেলখানায় যে বিনা বিচারে আবদ্ধ অসহায় নিরস্ত্র বন্দীদের ওপর এ ধরনের নির্মম আক্রমণ হতে পারে তা বোধহয় তাদের ধারণারও বাইরে ছিল। কিন্তু ইংরেজ সরকারের কথা আলাদা। নিজেদের সাম্রাজ্য লিপ্সাকে বজায় রাখার জন্য সেদিন এমন কোনো হীন কাজ ছিল না যা তাদের পক্ষে অসম্ভব ছিল। ধিক্কার উঠল শত কণ্ঠে। আসমুদ্র হিমাচল একসঙ্গে সোচ্চার হয়ে উঠল। ধিক তোমাদের, শত ধিক। তোমরা মানুষেরও অধম। মানুষ কখনো অসহায় নিরস্ত্র বন্দীকে এভাবে হত্যা করে না। মল্লিকা, গত বিশ্বযুদ্ধে ইংরেজদের প্রচার মহিমায় বন্দীদের প্রতি হিটলারের কত নৃশংসতার কাহিনীই না আমরা শুনেছি। এমনকি পাইকারি হারে বন্দীদের হত্যা করার কাহিনীও আমরা শুনেছি এমনি কতবার। কিন্তু সুসভ্য ইংরেজি কি তার পথপ্রদর্শক নয়? পরাধীন ভারতে এমনি অসংখ্য বারই কি তার উদাহরণ দেখা যায়নি? খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুভাষ, অধ্যাপক নৃপেন্দ্র ব্যানার্জি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ ছুটে গেলেন হিজলিতে। ফিরে এলেন পরদিন শহীদদের মৃতদেহ সঙ্গে নিয়ে। হাওড়া স্টেশন থেকে শুরু করে কেওড়াতলা শ্মশানঘাট পর্যন্ত সে কি মর্মস্পর্শী দৃশ্য সেদিন। এমন মর্মস্পর্শী দৃশ্য, এমন সুসংবদ্ধ মিছিল কলকাতাবাসী বোধহয় বহুকাল দেখেনি।
বাংলাদেশের নেতৃত্বের প্রশ্ন নিয়ে এতদিন সুভাষপন্থী আর সেনগুপ্তপন্থীদের মধ্যে দলাদলির অন্ত ছিল না। সমস্ত ভুলে গিয়ে বিপিসিসির থেকে পদত্যাগ করে সেই রাত্রেই সুভাষ দেশবাসীর কাছে এক আবেদন প্রচার করলেন আবেগময়ী ভাষায়। আমি খড়গপুর হইতে অবর্ণনীয় বেদনা লইয়া ফিরিয়া আসিয়াছি। আমাদের বন্ধুদের জেলের মধ্যে কুকুর বিড়ালের মতো গুলি করিয়া মারিবে, আর আমরা কি এখনো বিবাদ বিসম্বাদে রত থাকিব? সকল বিভেদ ভুলিয়া আজ আমাদিগকে পরস্পরের সহিত মিলিত হইতে হইবে, শত্রুর বিরুদ্ধে একতাবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে। পরদিন 19শে সেপ্টেম্বর এক অভাবনীয় দৃশ্য দেখা গেল মনুমেন্টের নিচে। একই সভামঞ্চে হাত ধরাধরি করে পাশাপাশি দাঁড়িয়ে যতীন্দ্রমোহন আর সুভাষ। সব পথই স্বাধীনতার পথ, সবারই লক্ষ্য এক, সুতরাং আর বিরোধ নয়। তারপর সভা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেদিন সেই বিরাট জনসভায় দাঁড়িয়ে কে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে ধিক্কার জানিয়েছিলেন জানো? তিনি হলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ। সেদিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এত বড় জনসভায় যোগ দেওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, মনের পক্ষে উদ্ভ্রান্তিজনক, কিন্তু যখন ডাক পড়ল থাকতে পারলুম না। ডাক এলো সেই পীড়িতদের কাছ থেকে, রক্ষক নামধারীরা যাদের কণ্ঠস্বরকে নরঘাত নিষ্ঠুরতার দ্বারা চিরদিনের মতো নীরব করে দিয়েছে। যখন দেখা যায় জনমতকে অবজ্ঞার সঙ্গে উপেক্ষা করে এত অনায়াসে বিভীষিকার বিস্তার সম্ভবপর হয়, তখন ধরে নিতেই হবে যে ভারতে ব্রিটিশ শাসনের চরিত্র বিকৃত হয়েছে এবং এখন থেকে আমাদের ভাগ্যে দুর্দাম দৌরাত্ম্য উত্তরোত্তর বেড়ে চলবার আশঙ্কা ঘটল। এ সভায় আমার আগমনের কারণ আর কিছুই নয়। আমি আমার স্বদেশবাসীর হয়ে রাজপুরুষদের এই বলে সতর্ক করতে চাই যে বিদেশি রাজা যত পরাক্রমশালী হোক না কেন, আত্মসম্মান হারানো তার পক্ষে সকলের চেয়ে দুর্বলতার কারণ। এই আত্মসম্মানের প্রতিষ্ঠা ন্যায়পরতার, ক্ষোভের কারণ সত্ত্বেও অবিচলিত সত্যনিষ্ঠায়। প্রজাকে পীড়ন স্বীকার করে নিতে বাধ্য করা রাজার পক্ষে কঠিন না হতে পারে, কিন্তু বিধিদত্ত অধিকার নিয়ে প্রজার মন যখন স্বয়ং রাজাকে বিচার করে, তখন তাকে নিরস্ত করতে পারে কোন শক্তি? একথা ভুললে চলবে না যে প্রজাদের অনুকূল বিচার ও আন্তরিক সমর্থনের পরেই অবশেষে বিদেশি শাসনের স্থায়িত্ব নির্ভর করে। আমি আজ উত্তেজনা বাক্য সাজিয়ে সাজিয়ে নিজের হৃদয়াবেগের ব্যর্থ আড়ম্বর করতে চাইনে, এবং এই সভার বক্তাদের প্রতি আমার নিবেদন এই যে তারা যেন এই কথা মনে রাখেন যে ঘটনাটা সত্যই আপন কলঙ্ক লাঞ্ছিত নিন্দার পতাকা যত ঊর্ধ্বে ধরে আছে, তত ঊর্ধ্বে আমাদের ধিক্কার বাক্য পূর্ণ বেগে পৌঁছতে পারবে না। আর ধিক্কার জানিয়েছিলেন বীরেন্দ্র শাসমল, মেদিনীপুর গৌরব সেই পুরুষ সিংহ বজ্রকণ্ঠে সেদিন প্রশ্ন করেছিলেন। আমি জিজ্ঞেস করি, আজ গভর্নর স্ট্যানলি জ্যাকসন যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতেন এবং সেখানকার কোনো জেলে যদি এমনি ঘটনা ঘটত, তাহলে কি তিনি নিরুপদ্রবে ডাউনিং স্ট্রিটে বা ওয়েস্টমিনস্টারের ধারে পাশে ঘুরে বেড়াতে পারতেন? আমি বিশ্বাস করি ইংল্যান্ডের জনতা তাহলে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। দেশব্যাপী তুমুল আন্দোলনের সৃষ্টি করলেন সুভাষ। শহীদ তারকেশ্বরের আদি নিবাস বরিশাল জেলার গৈলাতে। নির্দিষ্ট দিনে সুভাষ সেখানে গিয়ে উপস্থিত হলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। গৈলা, 24শে অক্টোবর।
আত্মত্যাগী তারকেশ্বরের চিতাভস্ম সমাহিত করণ উৎসব উপলক্ষে তারকেশ্বরের ঐকান্তিক যত্ন ও সেবায় গঠিত গৈলা সেবাশ্রমে গত ২৪শে অক্টোবর বৈকালে এক বিরাট জনসমাবেশ হয়। শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু সদলবলে বেলা ৪টায় আসিয়া উপস্থিত হন। উৎসব প্রারম্ভে শ্রীযুক্ত রজনী চট্টোপাধ্যায় প্রার্থনা করেন। সকলে দণ্ডায়মান হইয়া ওই প্রার্থনায় যোগদান করেন। শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু বক্তৃতা প্রসঙ্গে বলেন, আমরা জানি আত্মত্যাগীর রক্তের বিনিময়েই স্বাধীনতা ক্রয় করা সম্ভবপর। সকল যুগ সকল সময় হইতেই আমরা এই অভিজ্ঞতা লাভ করিয়া আসিতেছি। আমাদের পক্ষেও উহার ব্যতিক্রম আশা করা উচিত নয়। হিজলির গুলিবর্ষণের ঘটনায় এই সত্যই আমাকে প্রবোধ দান করিয়াছে। হিজলি চট্টগ্রামের ব্যাপার বাংলা কখনো নীরবে সহ্য করিবে না, এক বাক্যে ইহার প্রতিকার দাবি করিবে। আনন্দবাজার ২৮/১০/৩১। যথা সময়ে তদন্ত কমিটি বসল হিজলির ব্যাপার নিয়ে। কমিটির চেয়ারম্যান নির্ধারিত হলেন বিচারপতি এস.সি. মল্লিক। তদন্ত কমিশনের রায় জানা গেল অক্টোবর মাসের ৩০ তারিখে। রায়ে কি বলা হয়েছিল শোনো। এতক্ষণ শুনছিলে শৈলেশ দে মহাশয়ের আমি সুভাষ বলছি গ্রন্থের ১৮তম পর্বের পাঠ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে। আজ তাহলে আসি। ভালো থেকো সবাই।